মাদকের সাথে সংশ্লিষ্ট ভূখণ্ডে যে কোনো সময় অভিযান চালানোর ঘোষণা ট্রাম্পের। কোনো চাপের কাছেই নতি স্বীকার করা হবে না, ঘোষণা ভেনেজুয়েলার প্রেসিডেন্টের। ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণা উপেক্ষা করেই থাই কম্বোডিয়া সীমান্তে আবারও সংঘাত। কম্বোডিয়া সীমান্তে গোলাবর্ষণের অভিযোগ ব্যাংককের বিরুদ্ধে, পাল্টা হামলা নমপেনেরও। ইউক্রেনের দক্ষিণাঞ্চলে রুশ হামলায় জ্বলছে 3 তুর্কি জাহাজ। রয়েছে খাদ্যপণ্যবাহী নৌযান। পুতিনের প্রতি এরদোগানের যুদ্ধবিরতির প্রস্তাবের পরই এই হামলা। দর্শক, আমন্ত্রণ যমুনা আইডেস্কে আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা। এবার যাচ্ছি পুরো খবরে। মাদকের সাথে সংশ্লিষ্টতা রয়েছে এমন ভূখণ্ডে যে কোনো সময় অভিযান চালানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভেনেজুয়েলার সাথে উত্তেজনার মধ্যেই এমন হুমকি দিলেন তিনি। এদিকে নোবেলজয়ী এবং ভেনেজুয়েলার বিরোধী দলীয় নেত্রী মারিয়া করিনা সতর্কতা জানিয়ে বলেছেন, পতনের দ্বারপ্রান্তে মাদুরো সরকার। তবে সব হুমকি হুঁশিয়ারিকে উড়িয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর পাল্টা ঘোষণা, কোনো চাপের কাছেই নতি স্বীকার করা হবে না। পুয়ের্তো রিকোতে চলছে মার্কিন বাহিনীর যুদ্ধ প্রশিক্ষণ। বিভিন্ন সামরিক সরঞ্জাম আর সেনা সদস্যরা প্রস্তুত যে কোনো সময় অভিযানের জন্য। ভেনেজুয়েলার কার্গো জব্দের পর মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের স্পষ্ট ঘোষণা, প্রয়োজনে মাদক চক্র ধ্বংসে সংশ্লিষ্ট দেশগুলোতে স্থল অভিযান চালানো হবে। যুক্তরাষ্ট্রে যে মাদক অনুপ্রবেশ করে তার 96% পাচার হয় সাগর পথে। তাই এদের ধ্বংস করতে আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত থাকবে। যারা মাদকের সাথে সম্পৃক্ত সেসব ভূখণ্ডে যে কোনো সময় আমাদের বিশেষ অভিযান শুরু হতে পারে। এই অবস্থা শান্তিতে নোবেলজয়ী এবং ভেনেজুয়েলার বিরোধী দলীয় নেত্রী মারিয়ার হুঁশিয়ারি, পতনের দ্বারপ্রান্তে চলে এসেছে মাদুরো সরকার। স্বৈরাচার হটাতে আন্তর্জাতিক সহায়তা চান তিনি। মাদুরো সরকার পতনের শেষ সময়ে চলে এসেছে, তাই তার জন্য এটাই সবচেয়ে ভালো যে তিনি কোনো সমঝোতা করে ক্ষমতা থেকে সরে দাঁড়ান। আমরা পুরো বিশ্বের কাছে আহ্বান জানাই, এই স্বৈরাচারকে পতনের জন্য আমাদেরকে সহায়তা করুন। যদিও সব হুমকি হুঁশিয়ারিকে উড়িয়ে দিচ্ছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। কোনো চাপের কাছেই মাথা নত করবেন না বলেও পাল্টা ঘোষণা দেন। মাথা নত না করে সশস্ত্র সংগ্রাম করাই আমাদের ইতিহাস। যতই চাপ দেওয়া হোক না কেন, আমাদের কেউ দমিয়ে রাখতে পারবে না। যে কোনো আগ্রাসন এবং ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা অটল অবিচল হয়ে থাকব। এর আগে মাদকের জন্য লাতিন আমেরিকার আর এক দেশ কলম্বিয়াকেও হুমকি দেন ট্রাম্প। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। চলতি বছরে দ্বিতীয়বারের মতো আবারও থাইল্যান্ড কম্বোডিয়ার যুদ্ধবিরতি ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার সামাজিক মাধ্যমে এক পোস্টে এই কথা জানান তিনি। তবে এর তোয়াক্কা না করেই ঘোষণার কয়েক ঘন্টা পর কম্বোডিয়া সীমান্তে আবারও ব্যাপক হামলা চালিয়েছে ব্যাংকক। পাল্টা হামলা চালায় নমপেনও। প্রায় সপ্তাহখানেক ধরে চলা সাম্প্রতিক এসব সংঘাতে প্রাণ হারিয়েছে কমপক্ষে 21 জন। সীমান্তে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গেল কয়েকদিন ধরেই ব্যাপক লড়াই চলছে থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে। পাল্টাপাল্টি গোলাবর্ষণ আর বিমান হামলায় প্রকম্পিত দুই দেশের সীমান্ত এলাকা। সম্প্রতি মাইন বিস্ফোরণকে কেন্দ্র করে ছড়ায় এই উত্তেজনা। এ অবস্থায় আবারও মধ্যস্থতায় ওয়াশিংটন। শুক্রবার চলতি বছরে দ্বিতীয়বারের মতো থাইল্যান্ড কম্বোডিয়া যুদ্ধবিরতির ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যালে এক পোস্টে তিনি জানান, দুদেশের নেতাদের সাথে ফোন আলাপের পর যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে উভয় পক্ষ। থাইল্যান্ড ও কম্বোডিয়ার প্রধানমন্ত্রীর সাথে আলোচনা ফলপ্রসূ হয়েছে। শুক্রবার সন্ধ্যা থেকে সব ধরনের গুলিবর্ষণ বন্ধ করতে সম্মত হয়েছে তারা। মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সহায়তায় আমার সাথে তাদের মধ্যে যে মূল শান্তি চুক্তি হয়েছিল সেখানে তারা ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। মার্কিন প্রেসিডেন্টের এমন ঘোষণার তোয়াক্কা না করেই কয়েক ঘন্টার মাঝে সীমান্তে আবারও ব্যাপক হামলা চালায় ব্যাংকক। বেশ কিছু এলাকা দখলে নিতে রাতভর গোলাবর্ষণ করে থাই সেনারা। জবাবে পাল্টা হামলা চালায় নমপেনও। এতে হতাহত হয় অনেকে। ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণার তীব্র প্রতিক্রিয়া জানান থাই প্রধানমন্ত্রী আনুতিন চার্নবিরাকুল। নিজ ভূখণ্ড ও জনগণের প্রতি সব রকম হুমকি বন্ধ না হওয়া পর্যন্ত হামলা চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন এ নেতা। আমাদের ভূখণ্ড ও জনগণের জন্য সব ধরনের হুমকি বন্ধ না হওয়া পর্যন্ত থাইল্যান্ড সামরিক অভিযান চালিয়ে যাবে।
যুক্তরাষ্ট্র ও মালয়েশিয়ার মধ্যস্থতায় থাইল্যান্ড কম্বোডিয়া শান্তি চুক্তি হয় চলতি বছরের জুলাইয়ে। এরপরই স্বাভাবিক হতে শুরু করে দুদেশের সীমান্ত পরিস্থিতি। তবে গেল নভেম্বরে থাইল্যান্ডের একটি সীমান্ত এলাকায় ল্যান্ডমাইন বিস্ফোরণে আহত হয় বেশ কয়েকজন থাই সেনা। এর দায়ে নমপেনের উপর চাপিয়ে শান্তি চুক্তি স্থগিতের ঘোষণা দেয় ব্যাংকক। রেসপানা সাইমা, যমুনা নিউজ। ইউক্রেনের দক্ষিণ ওডেসায় রুশ হামলার শিকার হয়েছে তুর্কি মালিকানাধীন 3টি জাহাজ, দাবি কিয়েভের। শুক্রবার এই তথ্য নিশ্চিত করেন ইউক্রেনীয় নৌবাহিনীর এক মুখপাত্র এবং এক জাহাজ মালিক। চোরনমস্কো বন্দরে ক্ষয়ক্ষতির কথা জানিয়েছে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়। এই হামলায় কোনো তুর্কি নাগরিক হতাহত হয়নি। হামলায় ক্ষতিগ্রস্ত জাহাজগুলোর মধ্যে খাদ্যপণ্য বহনকারী একটি নৌযানও ছিল। একই দিন জ্বালানি স্থাপনা ও বন্দর ঘিরে সীমিত যুদ্ধবিরতির প্রস্তাব উপকারী হতে পারে। ভ্লাদিমির পুতিনকে এমনটা জানান তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান। এর কয়েক ঘন্টা পরেই বন্দরে হয় হামলা। বরাবরই যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করে আসছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুক্রবার ইউক্রেনের 2টি বন্দরে হামলা চালিয়েছে রুশ বহর। রাশিয়ার বিরুদ্ধে টানা প্রায় 4 বছর ধরে যুদ্ধের খরচ জোগাতে গিয়ে শূন্য হয়ে পড়েছে ইউক্রেনের তহবিল। অবস্থা এতটাই বেগতিক যে অস্ত্র সরঞ্জাম ক্রয় দূরে থাকুক, দেশের অভ্যন্তরীণ অর্থনীতি পরিচালনাতেই হিমশিম খেতে হচ্ছে কিয়েভকে। যুক্তরাষ্ট্র মুখ ফিরিয়ে রাখায় আপাতত ইউরোপীয় মিত্রদের দিকে চেয়ে থাকা ছাড়া কোনো উপায় নেই তাদের সামনে। সংকট থেকে উত্তরণে বিভিন্ন দেশের ব্যাংকে আটকে থাকা রাশিয়ার জব্দকৃত অর্থ ইউক্রেনকে ঋণ হিসেবে দিতে চায় ইউরোপীয় ইউনিয়ন। এই ইস্যুতেই পক্ষে বিপক্ষে চলছে দেন দরবার। ইউক্রেনের ন্যাটোয় যোগদানের উচ্চাশা ঘিরে যে সংঘাত শুরু হয়েছিল তাতে কিয়েভের পক্ষে কূটনৈতিক সমর্থন দিয়ে গেছে ইউরোপীয় ইউনিয়ন। কিন্তু রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ে অস্ত্র সরঞ্জামের মূল যোগানদাতা ছিল যুক্তরাষ্ট্রই। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর নাটকীয়ভাবে বদলে যায় পরিস্থিতি। ইউক্রেনকে সামরিক সহায়তা বন্ধ করে দেয় ওয়াশিংটন। এ পরিস্থিতিতে দাঁড়ে দাঁড়ে ঘুরেও ফ্রন্টলাইনে টিকে থাকার রসদ জোগাড় করতে পারছে না কিয়েভ। এবার বিভিন্ন দেশে জব্দ করা রাশিয়ার অর্থ ইউক্রেনকে ঋণ হিসেবে দিতে চাইছে মিত্র ইউরোপীয়রা। সে লক্ষ্যে জোর তৎপরতাও চলছে। তহবিল যখন শূন্যের কোটায়, তখন ইইউর মুখপানে চেয়ে আছে জেলেনস্কি প্রশাসন। রাশিয়ার জব্দকৃত অর্থ ইউক্রেনের পুনর্গঠনে ব্যয় হলেই একমাত্র ন্যায্য পদক্ষেপ হবে, কারণ রাশিয়ার হামলাতেই এই ধ্বংসযজ্ঞ হয়েছে। ওই অর্থ আমাদেরই প্রাপ্য। এই ইস্যুতে আবার ইইউর মধ্যে বিভেদও তৈরি হয়েছে। আর্থিক নিরাপত্তার শঙ্কায় বেলজিয়াম দোনোমনো করছে পদক্ষেপ নিতে। দেশটির ব্যাংক ইউরোক্লিয়ারেই সর্বোচ্চ অঙ্কের রুশ অর্থ রয়েছে। হাঙ্গেরি এবং স্লোভাকিয়াও বিরোধিতা করছে ইইউর পরিকল্পনার। আসন্ন ইউরোপীয় কাউন্সিলে ইউক্রেনকে আর্থিক সহায়তার কোনো প্রস্তাবে সমর্থন দেব না। আমাদের আর্থিক ঝুঁকির মতো বিষয়গুলোকে অজুহাত হিসেবে দাঁড় করব না, বরং সামরিক সংঘাত দীর্ঘায়িত করার পদক্ষেপ থেকে নীতিগতভাবে বিরত থাকতে চাই। আগামী 2 বছরে কমপক্ষে 135 বিলিয়ন ইউরো সহায়তা প্রয়োজন ইউক্রেনের। এর মধ্যে অন্তত 90 বিলিয়ন ইউরোর ব্যবস্থা করে দিতে চায় ইইউ। আগামী বৃহস্পতিবার ইউরোপীয় কাউন্সিলের সমাবেশে এ বিষয়ে সমঝোতার প্রত্যাশা জোটের। এমন পরিস্থিতিতে বেলজিয়ামের ব্যাংক ইউরোক্লিয়ারের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে রাশিয়া। ডরোথি তাস্ট্রিন, যমুনা নিউজ। জার্মানির বিমান চলাচল নিয়ন্ত্রণ ব্যবস্থায় সাইবার হামলা চালিয়েছিল রাশিয়া, এমন অভিযোগ তুলেছে বার্লিন প্রশাসন। দেশটির নির্বাচনে হস্তক্ষেপের চেষ্টার অভিযোগও উঠেছে মস্কোর বিরুদ্ধে। এরই প্রেক্ষিতে তলব করা হয়েছে বার্লিনে অবস্থানরত রুশ রাষ্ট্রদূতকে। জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, 2024 সালের আগস্টে দেশটিতে হওয়া আলোচিত সাইবার হামলায় জড়িত ছিল রাশিয়ার সামরিক গোয়েন্দা সংস্থা। তিনি আরও দাবি করেন, চলতি বছরের ফেব্রুয়ারিতে দেশের সাংবিধানিক নির্বাচনে প্রভাব বিস্তার এবং অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করেছে মস্কো। তবে জার্মানির এমন দাবিকে পুরোপুরি ভিত্তিহীন বলছে রাশিয়া। ইউক্রেনে হামলার পর থেকেই ইউরোপের নানা দেশে রাশিয়ার সন্দেহভাজন সাইবার হামলা নিয়ে বাড়ছে উদ্বেগ। কুখ্যাত যৌন নিপীড়ক জেফ্রি অ্যাপস্টেইন ইস্যুতে আবারও উত্তপ্ত মার্কিন রাজনীতি। শুক্রবার অ্যাপস্টেইনের নথি থেকে আরও বেশ কিছু ছবি প্রকাশ করে কংগ্রেসের তদারকি প্যানেলের ডেমোক্র্যাটরা।
এর মধ্যে 3টিতে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। একাধিক নারীর সাথে ট্রাম্পের এসব ছবি নিয়ে তুমুল সমালোচনা শুরু হয়। রিপাবলিকানদের দাবি, বেছে বেছে ছবি প্রকাশ করে ট্রাম্পের সম্মানহানি করতে চাইছে ডেমোক্র্যাটরা। অপরদিকে ট্রাম্প বলছেন, অ্যাপস্টেইনের নথিতে শত শত মানুষের ছবি রয়েছে, এটি কোনো বড় বিষয় নয়। কংগ্রেসের নজিরবিহীন ভোটে পাশ হওয়ার পর এপস্টেইনের ফাইল সংক্রান্ত বিলে সই করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট। তখনও হয়তো জানতেন না এ সংক্রান্ত সমালোচনায় আরও বেশি জড়িয়ে পড়তে হবে তাকে। শুক্রবার কুখ্যাত যৌন নিপীড়ক জেফ্রি এপস্টেইনের সাথে সংশ্লিষ্ট আরও বেশ কিছু ছবি প্রকাশ করে কংগ্রেসের তদারকি প্যানেলে থাকা কয়েকজন ডেমোক্রেট আইন প্রণেতা। প্রথম ধাপে প্রকাশিত 19টি ছবির মধ্যে 3টিতে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প, রয়েছেন সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টন, ট্রাম্পের সাবেক সহকারী স্টিভ বেনন ও মার্কিন ধনকুবের বিল গেটস সহ গণ্যমান্য অনেকেই। একটি সাদাকালো ছবিতে ট্রাম্পকে একাধিক নারীর সঙ্গে হাসি মুখে দাঁড়িয়ে থাকতে দেখা যায়, আরেকটিতে এপস্টিনের পাশে এবং তৃতীয়টিতে এক নারীর পাশে বসে থাকতে দেখা যায় তাকে। প্রকাশ পায় ট্রাম্প কন্ডোম নামের জন্ম নিয়ন্ত্রক সামগ্রী আর বেশ কিছু সেক্স টয়ের ছবিও। এসব ছবি প্রকাশের পর ডেমোক্রেট ও রিপাবলিকান শিবিরে চলছে তোলপাড়। একজন যৌন নিপীড়কের সাথে বিশ্বের সবচেয়ে ক্ষমতাবান ব্যক্তির সংশ্লিষ্টতা নিয়ে উদ্বেগ জানান ডেমোক্রেট আইন প্রণেতারা। অপরদিকে রিপাবলিকানদের দাবি, বেছে বেছে ছবি প্রকাশ করে ট্রাম্পকে ভুলভাবে উপস্থাপনের চেষ্টা করছে বিরোধীরা। 90-এর দশকে বেশ ভালো বন্ধু ছিলেন ট্রাম্প ও এপস্টেইন। তবে ট্রাম্পের দাবি, পতিতাবৃত্তির সাথে এপস্টিনের নাম জড়ানোর আগেই তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছিলেন তিনি। জানতেন না অপ্রাপ্তবয়স্ক মেয়েদের যৌন নির্যাতন ও পাচারের বিষয়েও। তবে এপস্টেইনের লেখা ইমেইলে এক ভুক্তভোগী নারীর সাথে সময় কাটানোর তথ্য উঠে আসে। সে সময় তা অস্বীকার করেছিলেন ট্রাম্প। এবার এ সংক্রান্ত আরও ছবি প্রকাশ পেলে তেমন বড় কোনো বিষয় নয় বলে উড়িয়ে দেন মার্কিন প্রেসিডেন্ট। সবাই এপস্টেইনকে চিনতেন, তার সাথে শত শত গুরুত্বপূর্ণ মানুষের ছবি আছে, সুতরাং এটা কোনো বড় বিষয় নয়। আমি এ বিষয়ে তেমন কিছু জানি না। গেল মাসে 2 দল কর্তৃক সমর্থিত একটি বিলে স্বাক্ষর করেন মার্কিন প্রেসিডেন্ট। আইন অনুযায়ী 30 দিনের মধ্যে এপস্টেইন ফাইল সংক্রান্ত সকল নথি প্রকাশে বাধ্য থাকবে মার্কিন বিচার বিভাগ। সেই সময়সীমা শেষ হবে আগামী 19 ডিসেম্বর। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ। টানা 40 মিনিট অপেক্ষা করানোয় বন্ধ দরজা ঠেলে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগানের মধ্যে চলা বৈঠকের মাঝে ঢুকে গেলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। তুর্কিমেনিস্তানে আন্তর্জাতিক নিরপেক্ষতা দিবস উপলক্ষে আয়োজিত এক সম্মেলনে উপস্থিত হয়ে এমন বেপরোয়া আচরণ করে বসেন পাক প্রধানমন্ত্রী। বৈঠকে ঢুকে বিব্রত পুতিন এরদোগানের পাশেও বসে পড়েন তিনি। এরই মাঝে এই ঘটনার ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন শেহবাজ শরীফ। বিমর্ষ হয়ে বসে আছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। তার এই অপেক্ষা রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের জন্য। অথচ পাশের কক্ষে চলছে তুর্কি প্রেসিডেন্ট এরদোগানের সাথে পুতিনের রুদ্ধদ্বার বৈঠক। পাক্কা 40 মিনিট পার হবার পর ধৈর্যচ্যুতি ঘটে পাক প্রধানমন্ত্রীর। রাগের বশে করে বসলেন অদ্ভুত এক কাণ্ড। সব নিরাপত্তা প্রোটোকল উপেক্ষা করে বন্ধ দরজা ধাক্কা দিয়ে খুলে পুতিন এরদোগানের আলোচনার মাঝে গটগট করে ঢুকে যান শেহবাজ শরীফ। তুর্কিমেনিস্তানে আন্তর্জাতিক নিরপেক্ষতা দিবস উপলক্ষে আয়োজিত এক ফোরামে উপস্থিত হয়ে নিজের এমন দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় দেন পাক প্রধানমন্ত্রী। বৈঠক কক্ষে ঢুকেও ক্ষান্ত হননি তিনি। 2 বিশ্ব নেতাকে আরও বিব্রত করতে গিয়ে বসে পড়েন তাদের পাশে। তাকে দেখে ঠিক কি করবেন বুঝতে না পেরে অপ্রস্তুত অবস্থায় পাশাপাশি বসে তার সাথেও গল্পগুজব করা শুরু করেন পুতিন ও এরদোগান। 10 মিনিট সেখানে বসে থাকার পর বের হয়ে যান শেহবাজ। সামাজিক যোগাযোগ মাধ্যমে এরই মাঝে ব্যাপক ভাইরাল হয়ে গেছে শেহবাজ শরীফের অসৌজন্যমূলক আচরণের এই ভিডিও। ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন পাক সরকার প্রধান। এমনকি এরপর তার সাথে বৈঠকে বসার মুহূর্তে করমর্দনের জন্য পুতিন হাত বাড়িয়ে দিলে তাকে অগ্রাহ্য করে আরেকজনের সাথে হাত মেলানো শুরু করেন শেহবাজ শরীফ। এই ঘটনার পর অবশ্য বেশ হাসি মুখে পাক প্রধানের হাত ধরে তার সাথে কথাবার্তা বলতে দেখা যায় রুশ প্রেসিডেন্টকে। তবে বাকি নেতাদের নিয়ে গ্রুপ ফটো তোলার সময় শেহবাজ শরীফের দিকে না তাকিয়ে তার ঠিক সামনেই এরদোগানকে পাশে নিয়ে দাঁড়ান পুতিন। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। নোবেল শান্তি পুরস্কার জয়ী নার্গিস মোহাম্মদীকে গ্রেফতার করেছে ইরান সরকার। মাশহাদ শহর থেকে আটক করা হয় তাকে। নার্গিসের নামে গঠিত একটি ফাউন্ডেশন জানায়, সম্প্রতি রহস্যজনকভাবে
প্রাণ হারানো এক মানবাধিকার বিষয়ক আইনজীবীর স্মরণ সভায় যান তিনি। 53 বছর বয়সী নার্গিসকে আটকের বিষয়ে তেহরানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে বিভিন্ন সূত্র বলছে, প্রকাশ্য আন্দোলন, হিজাব না পরা এবং স্মরণ সভায় সরকার বিরোধী স্লোগান দেওয়ার অভিযোগেই তাকে গ্রেফতার করা হয়েছে। এর আগে 2022 সালে রাষ্ট্রের নিরাপত্তার বিরুদ্ধে ষড়যন্ত্র ও সরকার বিরোধী প্রচারণার অভিযোগে 13 বছর 9 মাসের কারাদণ্ড দেওয়া হয়েছিল এই মানবাধিকার কর্মীকে। চিকিৎসাজনিত কারণে এই সাজাভোগ থেকে সাময়িক মুক্তি পেয়েছিলেন তিনি। ভূমধ্যসাগরে নৌকাডুবির ঘটনায় প্রায় 60 জন অবৈধ অভিবাসীকে উদ্ধার করা হয়েছে। শুক্রবার তাদের উদ্ধার করে নেওয়া হয়েছে ইউরোপের দেশ মাল্টায়। এদের মধ্যে কয়েকজন অসুস্থ হয়ে পড়েছেন, যাদের নেওয়া হয়েছে হাসপাতালে। কর্তৃপক্ষ জানিয়েছে, একজনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। তারা কোন দেশের নাগরিক সেটি এখনো জানায়নি মাল্টা সরকার। সাধারণত এসব ছোট নৌকায় চড়ে অবৈধ অভিবাসীদের মাল্টায় যাওয়ার ঘটনা তুলনামূলক কম দেখা যায়। তথ্যমতে 2024 সালে মাত্র 200 জন ঝুঁকিপূর্ণ নৌপথে দেশটিতে পাড়ি জমিয়েছেন। এই পথে বেশিরভাগেরই গন্তব্য লিবিয়া থেকে ইতালি। তীব্র শীতের মাঝেই ভয়াবহ বন্যার কবলে গাজার লাখ লাখ মানুষ। বৃহস্পতিবার মাঝরাত থেকে টানা কয়েক ঘন্টার বৃষ্টিতে তলিয়েছে উপত্যকার শরণার্থী শিবিরগুলো। প্রায় হাঁটু সমান পানিতে ঠায় দাঁড়িয়ে রাত কাটান অনেকে। ময়লা পানিতে নষ্ট হয়েছে খাবার, শীত নিবারণের কাপড়ও ভিজে একাকার। এই পরিস্থিতিতে বেড়েছে ঠান্ডাজনিত আর পানিবাহিত রোগ ছড়ানোর শঙ্কা। বন্যায় এ পর্যন্ত শিশুসহ কমপক্ষে 14 জন ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। যুদ্ধে সব হারিয়ে গাজার নুসেইরাতের এই শরণার্থী শিবিরে আশ্রয় নিয়েছিলেন মাঝবয়সী ইউসুফ তাওতা। পরিবার নিয়ে পলিথিনের জীর্ণ তাঁবুতে কোনো মতো বাস করতেন তিনি। রাতভর বৃষ্টিতে সেই ঠাঁইটুকু এখন আর বাসযোগ্য নেই। সারা রাত বাচ্চাদের নিয়ে দাঁড়িয়ে থাকতে হয়েছে, কেউ ঘুমাতে পারেনি। শুধু আমি নই, পুরো ক্যাম্পের পরিস্থিতি এমন। আমাদের সব খাবার নষ্ট হয়ে গেছে। টানা 2 বছরের ইসরায়েলি আগ্রাসনে ধুলোয় মিশে গেছে গাজা উপত্যকার বেশিরভাগ স্থাপনা। বাধ্য হয়ে প্লাস্টিক আর ছেঁড়া ত্রিপল দিয়ে তাঁবু টানিয়ে বাস করত 15 লাখ গাজাবাসী। এ পরিস্থিতিতে বৃহস্পতিবার রাতভর টানা বৃষ্টিতে বন্যা পরিস্থিতি তৈরি হয় উপত্যকা জুড়ে। ভেঙে পড়ে বেশ কিছু তাঁবু, পানিতে ভিজে একাকার শুকনো কাপড়, কম্বল আর প্রয়োজনীয় আসবাব। নোংরা পানিতে নষ্ট হয়েছে মজুদ রাখা খাবারও। এ পরিস্থিতিতে ঠান্ডা আর পানিবাহিত রোগের ঝুঁকিতে উপত্যকার শিশু আর বয়স্ক সহ শত শত বাস্তুহারা পরিবার। সারা রাত তাঁবুতে পানি ঢুকেছে, উপরের ছাদ ধসে পড়েছে। আমার 8টি সন্তান, আমাদের খাবার, জামা কাপড় কিছুই আর অবশিষ্ট নেই। কেউ আমাদের সাহায্যের জন্য আসছে না। এখানে পরিস্থিতি খুবই খারাপ। সব তাঁবুতে হাঁটু সমান পানি। বহু শিশু, বয়স্ক আর অসুস্থ মানুষ বসবাস করে এই শিবিরে। গাজা উপত্যকার সকল শরণার্থী শিবিরেই চোখে পড়ে এমন দুর্দশা। স্থানীয় পৌরসভা ও সিভিল ডিফেন্স কর্মকর্তারা জানিয়েছেন, যুদ্ধ চলাকালে বুলডোজার সহ পানি নিষ্কাশন ও অন্যান্য কাজে ব্যবহৃত শত শত যানবাহন ধ্বংস করেছে ইসরায়েলি সেনারা। ফলে তাঁবুগুলো থেকে পানি অপসারণে হিমশিম খাচ্ছেন তারা। জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM বলছে, অপর্যাপ্ত ড্রেনেজ ও বর্জ্য ব্যবস্থাপনা না থাকায় শরণার্থী শিবিরগুলোতে রোগব্যাধি ছড়িয়ে পড়ার শঙ্কা তৈরি হয়েছে। সংস্থাটির অভিযোগ, জরুরি ভিত্তিতে কাঠ, বালুর বস্তা এবং পানি নিষ্কাশনের পাম্প সহ বিভিন্ন সরঞ্জাম প্রয়োজন হলেও তা প্রবেশে বাধা দিচ্ছে তেল আবিব। অপরদিকে দায় এড়াতে সংস্থাগুলোর অদক্ষতাকে দোষারোপ করছে ইসরায়েল। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ। দর্শক, এই ছিল যমুনা আইডেস্কে। আর এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।